হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা আগের দিনকে আমরা যেটা শুরু করেছিলাম মৌর্য পরবর্তী মৌর্য ব্যবস্থা সাম্রাজ্য নিয়ে, তো তার পার্ট ওয়ানটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা সেটা দেখে নিও, আমার প্লেলিস্টে আমি দিয়ে দেবো লিঙ্কটা। এবং আজকে আমরা যে বিদেশি রাজবংশগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথম যে রাজবংশটা ছিল সেটা হচ্ছে ইন্দো গ্রিক ছিল, এবং ইন্দো গ্রিক বা ব্যাকটেরিয়ানস বলা হতো এদেরকে, ঠিক আছে? তো ইন্দো গ্রিকদের যে উল্লেখযোগ্য শাসকগুলো ছিল তার মধ্যে প্রথম কে ছিল বলতো? ডেমিটিয়াস বা ইউক্রেটাইডাস, ঠিক আছে? এদের পরিচয় খুব একটা পাওয়া যায় না, তো এদের নামটা একটু জেনে রাখবেন। যদি দেয় ডিমিট্রিয়াস এবং ইউক্রেটাইডাস কোন বংশের সাথে যুক্ত, এটা কিন্তু ইন্দো গ্রিকদের সাথে যুক্ত, ঠিক আছে? তো এবারে আমরা চলে আসি ইন্দো গ্রিকে যে পরবর্তী উল্লেখযোগ্য রাজাটা ছিলেন মিনান্দার বা মিলিন্দ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তিনি ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত। তাহলে যদি বলে সবচেয়ে বিখ্যাত কে ছিলেন, তখন কিন্তু আমরা বলবো সেটা মিনান্দার, ঠিক আছে? তার রাজধানী সাকল ছিল, বর্তমানে যেটা শিয়ালকোট এবং পাকিস্তানে অবস্থিত। তিনি কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, ঠিক আছে? তো বৌদ্ধ ধর্ম গ্রহণ উপলক্ষে তিনি নাগসেনের সঙ্গে, ঠিক আছে, বৌদ্ধ ভিক্ষু যে ছিলেন নাগসেনের সংস্পর্শে আসলেন, ঠিক আছে? এবং তার সাথেই কিন্তু যখন সংস্পর্শে আসলেন তখনই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তো এখানে একটা বলে মিলিন্দ পনহ বা মিলিন্দ পঞ্চহ, ঠিক আছে? এখানে ইয় চয় হতে পারে, ইয় চয়। মিলিন্দ পঞ্চহ কাদের কথোপকথন বর্ণিত আছে? এই মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথন সম্বলিত একটা বৌদ্ধ গ্রন্থ ছিল এই মিলিন্দ পঞ্চ, ঠিক আছে? তো আমাদের এই বংশটাকে বিশেষ করে আমাদের যে ইন্দো গ্রিক বংশ থেকে আমাদের এই কটা পয়েন্ট জানলেই হবে। সব থেকে এখান থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে, বলবে যে ইন্দো গ্রিকদের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তখন আমরা বলবো মিনান্দার। এবারে আমাদের চলে যাব শক বা সিথিয়ান বংশ, ঠিক আছে? আমাদের এটা কি কোন বংশ চলে আসলো? পরবর্তী যে বংশটা সেটা চলে আসলো শক, বা অনেক সময় বলে থাকে এটাকে সিতিহান, ঠিক আছে? সিথিয়ান বংশ। তো এই শকরা কিন্তু আমাদের যে বলতে পারি মধ্য এশিয়ার একটা যাযাবর জাতি থেকে যাযাবর গোষ্ঠী ছিল। তারা কিন্তু ভারতে এসে 5টা শাখায় বিভক্ত হয়ে গেছিল এই শকরা। ভারতে যা শকরা নিজেদের ক্ষত্রপ বলতো, ভারতে যারা এসছিল সেই শকরা কি বলতো বলতো? নিজেদেরকে ক্ষত্রপ বলতো। এবং মনে করা হতো প্রথম যে শক রাজা ছিল, আমি জাস্ট একটু বলছি, প্রথম যে শক রাজা ছিল মোগ, ঠিক আছে? এই মোগ বলেছিল, এই মোগের শাসনকাল সম্পর্কিত তক্ষশিলায় কিন্তু ভারতের শক শাসনের পরিচয় পাওয়া যায় এই মোগ রাজার শাসনে, ঠিক আছে? এটা মনে করা হতো। তো এদের দুটো শাখা ছিল, একটা হচ্ছে উত্তর ক্ষত্রপ, আরেকটা কি ছিল পশ্চিম ক্ষত্রপ, ঠিক আছে? উত্তর ক্ষত্রপটা বিশেষ করে তক্ষশিলা মথুরার মধ্যে ছিল, এবং পশ্চিম ক্ষত্রপটা নাসিক এবং উজ্জয়িনীতে ছিল, ঠিক আছে? তো পশ্চিম ভারতের শক শাসন কিন্তু উল্লেখযোগ্য ছিল, এটা মাথায় রাখবে। এবং তারা বিশেষ করে কর্দমক শাখার ছিল। এবারে চলে যাবো শকদের প্রথম শ্রেষ্ঠ রাজা যে ছিল রুদ্রদামন, ঠিক আছে? এখান থেকে আমরা এই নামটা সব থেকে পাবো। তিনি ছিলেন পশ্চিম ক্ষত্রপ শাখার ভারতের শ্রেষ্ঠ রাজা। তার লেখা জুনাগড় শিলালিপি, যেটা গুজরাটে অবস্থিত, এবং এটাই ভারতের প্রথম সম্পূর্ণ খাঁটি সংস্কৃত ভাষায় লেখা একটা দীর্ঘ শিলালিপি ছিল, যেখান থেকে আমরা রুদ্রদমন সম্পর্কে জানতে পাই। তাহলে জুনাগড় লিপি থেকে আমরা কি জানতে পারি? রুদ্রদমন সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? এবং রুদ্রদমন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তৈরি গুজরাটের বিখ্যাত সুদর্শন দত্তা নিজের খরচে সংস্কার করেন। চন্দ্রগুপ্ত মৌর্য তো এটা নির্মাণ করেছিলেন, কিন্তু নিজের খরচে যখন সংস্কার করলেন সেটা কে করেছিলেন? এইটা রুদ্রদামান। এই রথটি পরবর্তীকালে আবারও সংস্করণ করেছিলেন স্কন্দগুপ্ত। তো এই লিপি অনুসারে রুদ্রদামানের উপাধি ছিল কিন্তু মহাক্ষত্রপ। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা রুদ্রদমন সম্পর্কে, রুদ্রদমন কোন বংশে পেলাম? শক বংশের পড়লাম। আমরা তাহলে দুটো বংশ কভার করলাম, একটা হচ্ছে ইন্দো গ্রিক আর একটা হচ্ছে শক, ঠিক আছে? এইবারে চলে যাব পার্থিয়ান বংশ, ঠিক আছে? এই পার্থিয়ান বংশের আরেকটা নাম পল্লব। এটা কিন্তু ওই পল্লব নয়, আমাদের দক্ষিণ ভারতের ওই পল্লব নয়, ঠিক আছে? এটা পল্লব বংশ। তো এর আরেকটা নামও কিন্তু পল্লব বলে, ঠিক আছে? হয়লয় ব। তো এর প্রধান যে শাসক ছিল সেটা কিন্তু গন্ড ফার্নিস ছিল। এখান থেকে এইটুকুনি মনে রাখলেই হবে, এখান থেকে তেমন প্রশ্ন আসে না, ঠিক আছে? পার্থিয়ান বংশ থেকে। এবারে চলে যাবো আমাদের কুষাণ বংশ, ঠিক আছে? কুষাণ
বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? আমাদের কনিষ্ক ছিল। তাকে কি বলা হতো? সেকেন্ড অশোক বলা হতো, এটা মাথায় রাখবে। এবং এই কুষাণ বংশে কিন্তু আমরা গান্ধার শিল্প ধরো বা মথুরা শিল্প, এই শিল্পগুলোর কিন্তু বিকাশ ঘটেছিল, এটা মাথায় রাখবে। তো আমরা কুষাণ সম্পর্কে একটু পড়ি। কুষাণদের আদি ভাষাভূমি ছিল মধ্য এশিয়া এবং এদের মনে করা হতো ইউচি গোষ্ঠীর শাখা ছিল। তো শকদের পর চীন সীমান্ত থেকে এসে ইউচিরা মানে একটা চীনদের শাখা থেকে মানে ভারতে এসেছিল, তাই নিজেদেরকে কুষাণ বলতো। এবং চীনের যে রাজারা ছিল, চীনের রাজারাও কিন্তু নিজেদেরকে দেবপুত্র বলতো। তাই কুষাণ বংশের রাজারাও মানে নিজেদেরকে দেবপুত্র বলে কিন্তু উল্লেখ করতো, এটা মাথায় রাখবে। তো কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? প্রথম প্রতিষ্ঠাতা ছিল কুজুল কথফিসেস। তাহলে কুজুল কথফিসেস কিন্তু ছিলেন প্রথম কথফিসেস নামে পরিচিত। তিনি শুধুমাত্র তামার মুদ্রায় কিন্তু জারি করেছিলেন, ঠিক আছে। তিনি নিজে রাজা উপাধি গ্রহণ করে, তাহলে তার উপাধি কি? রাজা, ঠিক আছে। উপাধিগুলো মনে রাখবে অবশ্যই। তার রাজা ছিল উপাধি। কার উপাধি ছিল? কুজুল কথফিসেসের উপাধি ছিল। এবারে আমাদের চলে যাব ভীম কথফিসেস। তার আরেকটা নাম কি? দ্বিতীয় কথফিসেস বলে উল্লেখ করা হয়, ঠিক আছে। তিনি ছিলেন প্রথম যে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। তার মুদ্রায় শিব, ত্রিশূল, নন্দীর ছবি আঁকা ছিল, এটাও মাথায় রাখবে। এবং তার থেকে বোঝা যায় তিনি শৈব ধর্মের কিন্তু অনুসারী ছিলেন। এবং এই সময় কিন্তু আমরা বলতে পারি গান্ধার শিল্পরও কিন্তু বিকাশ ঘটেছিল, ঠিক আছে। তাহলে কুজুল কথফিসেস প্রতিষ্ঠাতা ছিলেন এবং ভীম কথফিসেস কিন্তু তার পরবর্তী রাজা ছিলেন এবং তিনি প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেন, ঠিক আছে। প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন তাহলে কারা? কনিষ্করা। কনিষ্ক বংশের, কনিষ্ক বলবো মানে কুষাণরা। তো তিনি শৈব ধর্মের অনুসারী ছিলেন। এবারে চলে যাব সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তো সম্রাট অশোকের সময় মনে করা হয় 78 খ্রিস্টাব্দে তার সিংহাসন আহরণ উপলক্ষে, এই 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আহরণ করেছিলেন, ঠিক আছে। তো সেইটাকে শকাব্দ বলে প্রচলন করেন এবং যা বর্তমান ভারতের সরকারের জাতীয় ক্যালেন্ডার নামে পরিচিত। তার প্রথম রাজধানী কোথায় ছিল বলো তো? পুরুষপুরে ছিল এবং পুরুষপুরের পেশোয়া। দ্বিতীয় রাজধানীটা কোথায় ছিল? মথুরাতে ছিল, এটা মাথায় রাখবে। আর কনিষ্কের আমি যেটা বলেছিলাম, কনিষ্কে নিজেকে কি বলতো? দেবপুত্র বলে উল্লেখ করতো, দেবতার পুত্র বলে কিন্তু উল্লেখ করতো, ঠিক আছে। এবার এই শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাতে তিনি দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন এবং নিজেকে দেবপুত্র বলতেন। তো প্রশাসনের সম্রাটের পরের স্থানে ছিল মন্ত্রী পরিষদের। তো কনিষ্কের যে প্রধানমন্ত্রী ছিল তার নাম জানো কি ছিল? মাথন। তার শাসন ব্যবস্থায় ক্ষত্র বা মিলদের প্রাবল্য লক্ষ্য করা যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখব দ্বিতীয় অশোক। আমরা দ্বিতীয় অশোক কাকে বলবো? এই কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোক বলে থাকে, ঠিক আছে। কেন বলা হয় থেকে? কারণ কিন্তু আমরা জানি আমাদের যে চতুর্থ যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা কার আমলে হয়েছিল? কনিষ্কের সময়, তাই না? এবং এটা কিন্তু দুটো ধর্ম, আমাদের বৌদ্ধ ধর্মকে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে হীনযান আর একটা কি? মহাযান নামে কিন্তু দুটি ভাগে ভাগ করে। এবারে আমরা জানবো হচ্ছে সাহিত্য চর্চা। তো মৌর্য সাম্রাজ্যে বিভিন্ন সাহিত্যিকরা ছিলেন এবং তারা কি কি রচনা করেছিলেন সেটা দেখে নেব। অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচনা করেছিলেন। মাধ্যমিকা সত্য রচনা করেছিলেন কে? নাগার্জুন। চরক সংহিতা চরক। সুশ্রুত সূত্র সংহিতা রচনা করেছিলেন। বৌদ্ধ গ্রন্থর মধ্যে ছিল অবদান শতক এবং দিব্য বদান। পতঞ্জলি রচনা করেছিলেন মহাভাষ্য। নাগসেন হচ্ছে মিলিন্দ পঞ্চহ এবং গুণাঢ্য রচনা করেছিলেন বৃহৎকথা। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু পড়বে তোমরা, ঠিক আছে। এবারে কুষাণ যুগের যে সামগ্রিক জীবনসত্তা আমি এটা উল্লেখ করেছি, কুষাণরা কি নিজেদেরকে দৈব পুত্র বলে কিন্তু উল্লেখ করতো, ঠিক আছে। তাহলে আমরা কি কি বংশ দেখে নিলাম, একবার চোখ বুলিয়ে নিই। একটা দেখলাম হচ্ছে আমাদের ইন্দো গ্রিকটা দেখলাম, ঠিক আছে। আর দেখলাম শক বংশ। আর কি দেখছিলাম? পার্থিয়ান দেখে নিয়েছি, গন্ডোফার্নিস ছিল এবং কুষাণ বংশটা কিন্তু আলোচনা করলাম। এবারে কিন্তু আমরা পরে চলে যাব কুষাণ সাম্রাজ্যের শিল্পকলা, ঠিক আছে। তো কুষাণ সাম্রাজ্যের শিল্পকলাকে দুটো ভাগে ভাগ করা যায়। আমি বললাম গান্ধার শিল্প আর একটা কি? মথুরা শিল্প। গান্ধার শিল্প মূলত উত্তর পশ্চিম ভারতে পেশোয়ার এবং কান্দাহারে গড়ে ওঠে, ঠিক আছে। তো এটা মনে রাখবে, গান্ধার শিল্পটা বুদ্ধের জীবন সম্পর্কে বিস্তারিত ছিল, ঠিক আছে। তো যেমন বুদ্ধের কোঁকড়ানো চুল, পেশিবহুল শরীর, গ্রিক দেবতার মতো পোশাক, এইগুলো কিন্তু আলোচনা ছিল গান্ধার শিল্পে। আর মথুরা শিল্পে কি ছিল? পুরোপুরি স্বদেশী বা ভারতীয় শিল্পরীতি। এটা লাল বেলে পাথরের উল্লেখ করা যায়। এখানে বুদ্ধের পাশাপাশি মহাবীর এবং হিন্দু দেবদেবীরও কিন্তু মূর্তি তৈরি করা হতো, এটা তোমরা কিন্তু মনে রাখবে।
আর এখানে দেখবে সিল্ক রুট নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়েছিল এই কুষাণ সাম্রাজ্যের সময়। চীন থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য ছিল রেশম পথ বা সিল্ক রুট। এইটার মাধ্যমে কনিষ্ক নিজের নিয়ন্ত্রণ এনেছিলেন, যা থেকে কিন্তু কুষাণদের যে কোষাগারে বিশাল পরিমাণ শুল্ক বা ট্যাক্স আসতো, এবং রোমের সাথেও কিন্তু তাদের একটা বাণিজ্য ছিল। তো এই যুগে ভারতে বিশেষ করে মশলা ধরো, সুতি বস্ত্র ধরো, মণিমুক্তা সব কিছুই কিন্তু রোমে রপ্তানি হতো। তো বিনিময়ে বিপুল পরিমাণ রোমান সোনার মুদ্রা কিন্তু ভারতে আসতো। ঠিক আছে, এইটুকুনি তোমরা জেনে রাখবে। আমি কিন্তু পরের ক্লাসে তোমাদের গুপ্ত বংশ নিয়ে আলোচনা করব, এরকম করে কিন্তু পরপর করে সমস্ত হিস্ট্রিটা আমি কভার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এটা কন্টিনিউ করো, আর আমি অবশ্যই প্লে লিস্টে কিন্তু লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে।